সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসি সম্মেলন শুরু, জেলায় জেলায় বাজার নিয়ন্ত্রণের তাগিদ। দেশের মানুষের ভাগ্য বদলে বিএনপির মূল লক্ষ্য, এখন সময় নেতৃত্ব বাছাই করার বলেছেন তারেক রহমান। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শেষ, দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে এই সরকারের সাফল্য ব্যর্থতা। তাই দায়িত্ব পালনে কারো রক্তচক্ষু কিংবা ধমকে সিদ্ধান্ত পরিবর্তন করার প্রয়োজন নেই। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে তিনি সরকারি সেবায় হয়রানি কমাতে তাগিদ দেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে শুরু হলো 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিসি ও বিভাগীয় কমিশনারদের দেয়ায় 1000-এর বেশি প্রস্তাবনা ঠাঁই পেয়েছে এবারের সম্মেলনে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকার দেশ পরিচালনায় একটি দল হিসেবে কাজ করে, সেখানে অতিথি না দলনেতা হিসেবে কাজ করতে চান তিনি। আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমাদের করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। প্রধান উপদেষ্টা জানান, জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল এন্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল এন্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। আজকে সেই সুযোগ, এখানে কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। তিনি বলেন, সরকারি সেবা মানেই হয়রানি, এমন ধারণা বদলাতে কাজ করতে হবে। পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট, অনলাইন ভূমি সেবা, জন্ম নিবন্ধন সহ সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকদের তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা গ্রামের গভর্নমেন্ট দিয়েছে। তারই দেখে মনে হলো এটা পৌঁছে নেই, পৌঁছতে তো হ্যাঁ আমরা জানি এটা আবার ফলাফল। প্রতিযোগিতার মাধ্যমে নিজ নিজ জেলায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ, নাগরিক সেবা বাড়ানো ও প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন, এখন সময় এসেছে নেতৃত্ব বাছাই করার, জনগণ ভোটের মাধ্যমে তা ঠিক করবে বলে আবারও উল্লেখ করেন তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দীর্ঘদিন পর দলের নেতা নির্বাচনে সম্মেলনের আয়োজন করে নড়াইল জেলা বিএনপি। রবিবার নড়াইল জেলা বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন পূর্ব সমাবেশে তারেক রহমান বলেন, এখানে যে কাউন্সিলররা আছেন তারা হচ্ছেন শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, যাদের অন্তরে ছিল শুধুই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি,
আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। তারেক রহমান বলেন, বিএনপি চেষ্টা করছে দেশের মানুষের দায়িত্ব পালন করার। সময় এসেছে দেশকে গড়ে তোলার। তাই 2.5 বছর আগেই বিএনপি 31 দফা উপস্থাপন করেছেন বলেও জানান তিনি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। অর্থাৎ যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। যে কোনো মূল্যে নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। মোনাজাত শুরু হয় 12টা 37 মিনিটে, শেষ হয় দুপুর 1টা 7 মিনিটে। আখেরি মোনাজাতে শরীক হন লাখো মুসল্লি। এ সময় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এর আগে ইজতেমার শেষ দিনে ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মোরসালিন। বাংলায় তা তর্জমা করেন মাওলানা উসামা ইসলাম। দ্বিতীয় পর্বের ইজতেমা ময়দানে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় যোগ দিয়েছেন 49 দেশের প্রায় 1,500 মুসল্লি। দর্শক, ইজতেমা ফেরত মুসল্লিদের খবর রাখতে উত্তরায় আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, ইজতেমা থেকে বাড়ি ফেরা মুসল্লিরা কি বলছেন? দুর্ভোগ এড়াতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? অন্যতম যে বিশ্ব ইজতেমা শেষ হলো, এই ঠিক প্রায় ঘণ্টাখানিক আগে কিন্তু আসলে বিশ্ব যে মোনাজাত, আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই 58তম বিশ্ব ইজতেমা শেষ সমাপ্তি হলো। এখন দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে আমি দাঁড়িয়ে আছি আবদুল্লাপুর। এখানে কিন্তু আসলে অন্যান্য দিনের বা এর আগের 2টি পর্বে যেমন জনসমাগম ছিল বা মুসল্লিদের ঢল ছিল, সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। অনেকটা প্রায় স্বাভাবিক বলা হচ্ছে, যেহেতু 1 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। যে মুসল্লি ছিল তারা অনেকেই নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছে, তারা নিজস্ব পরিবহন, অনেকে নিজস্বভাবে বাস ভাড়া করে আসছে। তো এইসব জিনিসে বা এইসব পরিবহনে কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্ন গন্তব্যে তারা চলে গিয়েছে। এছাড়া আপনি জানেন যে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু 8টি বিশেষ রেলের ব্যবস্থা করেছে। এই 8টি রেলের মাধ্যমে কিন্তু আসলে যে কমলাপুর থেকে এবং গাজীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে, টঙ্গী থেকে কিন্তু আসলে যাত্রীরা উঠছে এবং উঠে তারা কিন্তু তাদের নিজ গন্তব্যে যাচ্ছে। মোটামুটি এখানকার যদি অবস্থা দেখায়, এখানে কিন্তু আসলে তেমন কোনো ভিড়ই নেই বলা চলে। যে অন্যান্য বছর বা ইজতেমার যে 2টি পর্ব, জুবাইরপন্থীদের যে 2টি পর্ব সম্পন্ন হয়েছে, সেখানে যেমন ভিড়টা ছিল, এই সাতপন্থীদের মধ্যে কিন্তু ওই ভিড়টা দেখা যাচ্ছে না। এই ছিল মোটামুটি আমার কাছে আবদুল্লাপুর থেকে সর্বশেষ অবস্থা। ফজলে রাব্বি, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শাপলা চত্বর সহ বড় বড় হত্যার ঘটনায় আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা বয়ান তৈরি করত। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম শীর্ষক আলোচনায় এসব বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফ্যাসিবাদ আমলে যেসব গণমাধ্যম ও সাংবাদিক আওয়ামী লীগ সরকারের পক্ষে ভূমিকা পালন করেছেন তা ডকুমেন্টেড করার কথা বলেন তিনি। এক্ষেত্রে প্রাইভেট খাতকে এগিয়ে আসার আহ্বান জানান শফিকুল আলম। বলেন, ডকুমেন্টেশন করতে হবে যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদের পক্ষে আর কোনো বয়ান তৈরি না হয়। কোনো দল ক্ষমতায় গিয়ে হত্যাকাণ্ড ঘটালে সমর্থক হলেও তা সাপোর্ট না করার আহ্বান জানান প্রেস সচিব। বলেন, সরকার বা কোনো ক্ষমতাধর ব্যক্তি ভুল করলেও তা সাংবাদিকদের তুলে ধরতে হবে। এরকম সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান তিনি। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম
শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। এমন একটা জার্নালিজম আসুক যেখানে কোনো জার্নালিস্ট যেন ইন্টিমিডিয়েটেড ফিল না করেন, যে না আমি ভাই ভয় আমি লিখতে পারছি না, আমাকে অনলাইনে আমাকে হ্যারেস করা হচ্ছে, বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকুক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দাবি করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে দেশে এক ধরনের গড়িমসি চলছে যা নতুন বাংলাদেশ নির্মাণের প্রতিবন্ধকতা তৈরি করছে। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণারও দাবি জানান। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে। তিস্তা বাঁচাতে এবার শক্ত আন্দোলনে নামছে উত্তরের নদীপাড়ের মানুষ। 48 ঘন্টার বিরতিহীন কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদীরক্ষা আন্দোলন। এ নিয়ে আগামীকাল লালমনিরহাটের তিস্তা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনীতে যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। নানা ছন্দে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে জেলায়। সভা সেমিনারে উদ্বুদ্ধ সাধারণ মানুষ, স্বেচ্ছায় ঘাম ঝরাচ্ছে তরুণরাও। তিস্তা নদীরক্ষা আন্দোলন নিয়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে সোমবার দুপুরে একযোগে অবস্থান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার কর্মসূচির সমাপনীতে যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে তিস্তাপাড়ে। এখন এই নদী বাঁধলে, নদী খুললে পরে আমরা বাঁচবো, এই জন্য আন্দোলন আমাদের চলছে। আমরা আন্দোলনে থাকবো, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে আসি। এবারে আমাদের প্রাণের দাবি সবার, যে আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই। এই তিস্তা নদীর উপর নির্ভর করছে আমাদের এই অঞ্চলের জীবন জীবিকা, কৃষি। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি, যে আমাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা রাজনীতির ঊর্ধ্বে আমরা ছাত্র জনতা স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছি, যাতে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। কারণ বিগত সরকারের আমলে অনেকবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটির মোটেও বাস্তবায়ন হয়নি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কুটচালে এই নদীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। আমরা মনে করি যে এই দাবিটা তো আজকে নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন তারা চালিয়ে যাচ্ছে, আমরাও চালিয়েছি। এখন আমরা মনে করি এই দাবিটার বিষয় আজকে রংপুরের 5টি জেলা ঐক্যবদ্ধ হয়েছে। তারা চাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এই হারিয়ে যাওয়া তিস্তাকে পুনর্জাগরণ করা হোক, এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হোক এবং ভূমিহীন যারা হয়েছে, যারা গৃহহীন হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এটাই আমাদের দাবি। আশ্বাসবাণী ভেঙে কোমর বেঁধে মাঠে নামছে তিস্তাপাড়ের মানুষ। অন্তর্বর্তী সরকার সময়ে নিজেদের অধিকার আদায় করতে চান নিঃস্ব মানুষরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ থেকে সরে এসেছে বিআরটিএ। তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এর আগে রবিবার সকাল থেকে সিএনজি অটোরিকশার 50,000 টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর রামপুরা, মিরপুর 14 ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের নামে চালকরা। এতে রাজধানী জুড়ে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ জনসাধারণ ভোগান্তির শিকার হয়। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করেছেন। দেশে সয়াবিন তেলের সংকট রয়েছে। এখন বোতলজাত
তেলে গায়ে লেখা মূল্যের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে, জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিল মালিকরা জানিয়েছে আগামী 26 থেকে 27 ফেব্রুয়ারি থেকে বাজারে ভোজ্য তেলের কোনো সংকট থাকবে না। এদিকে পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন রমজান মাস সামনে রেখে মিল মালিকরা বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে। একই সাথে তেলের সাথে অন্য পণ্য নিতে বাধ্য করছেন তারা। কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অডিটোরিয়ামে বৈঠকে এসব কথা বলেন তারা। এই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা এবং ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশ দেন মহাপরিচালক। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান মিল মালিকরা। আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে আপনি পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সয়াবিন তেলেরও কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি বের করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো 20 মাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চেইন অ্যাপারেন্স লিমিটেডের শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান তাদের কারখানায় প্রতি মাসে 6 থেকে 10 তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হলেও জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এছাড়া সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং জিরাবো 20 মাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর, বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসি সম্মেলন শুরু, জেলায় জেলায় বাজার নিয়ন্ত্রণের তাগিদ। দেশের মানুষের ভাগ্য বদলে বিএনপির মূল লক্ষ্য, এখন সময় নেতৃত্ব বাছাই করার, বলেছেন তারেক রহমান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শেষ, দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।